আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি। আজকেও আলোচনা করব, তবে একটু বিশেষ গুরুত্ব দিতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা আজকে আলোচনার শিরোনাম ঠিক করেছি ভালো আছি বলবো কবে। আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি জনাব ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। শিরোনামের উপর ভিত্তি করেই একটু শুরু করতে চাই। জনাব ফয়েজ আহমেদ, একটু আপনাকে দিয়ে আলোচনার শুরু করছি, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ খানিকটা আলোচনা হচ্ছে সারা দেশেই। একটু পরিসংখ্যান গণমাধ্যমে সংবাদ হয়েছে, নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন। গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন 294 জন। এই সময়ে 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা, নিপীড়নের ঘটনা ঘটেছে 1440টি। এই সবকটি ঘটনাই আগের সরকার, অর্থাৎ যাদেরকে হটিয়ে সাধারণ মানুষ আপনাদেরকে বসিয়েছে, তাদের তুলনায় অনেকটা বেশি। মানে এই চিত্রটি খারাপ চিত্র। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রাজশাহীতে তিনি বলেছেন, মন্তব্য করেছেন গণমাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে, এমন দু একটা ঘটনা সবসময়ই ঘটে। মানে এর কোনো পরিসংখ্যানটা কি দু একটার মতো মনে হচ্ছে কিনা আপনার কাছে? আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সহ-আলোচকদের শুভেচ্ছা। আপনি যেই পরিসংখ্যানের কথা বললেন, আপনি শুধু জানুয়ারির পরিসংখ্যানটা বলছেন যে এটা গত সরকারের এই সময়ের চেয়ে গত বছরের জানুয়ারির সময়ের তুলনায়। সেই পরিসংখ্যানটা যদি আপনার কাছে থাকতো তাহলে তুলনাটা আমার মনে হয় একটু সহজ হতো। কারণ আমাদের কাছে হত্যার পার্টিকুলারলি যদি বলি, হত্যার পরিসংখ্যান হচ্ছে যে একই সময়ে সর্বশেষ গত বছর বা তার আগের বছরগুলিতে যতগুলি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেইটা এই সময়ে কম। হত্যার পার্টিকুলারলি বলি যে একটা বিষয় বেড়েছে, সেটা হচ্ছে ছিনতাই, এ ধরনের ঘটনা বেড়েছে। তো এইটাকেও নিয়ন্ত্রণ করার নানাবিধ চেষ্টা হচ্ছে। আর চিন্তার বিষয়ে যদি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের ঘটনা ছিল যে বিগত সময়গুলিতে যে কোনো ঘটনা যদি ঘটতো, সেই ঘটনাটা প্রচারের ক্ষেত্রে এক ধরনের সেলফ সেন্সরশিপ ছিল। গণমাধ্যমগুলি মনে করতো এটা প্রচার হলে বুঝি সরকারের ইমেজ ক্ষুণ্ণ হবে, সেজন্য প্রচার থেকে বিরত থাকতো। এবং বহু মানুষ আইনের প্রতি কোনো ধরনের ভরসা ছিল না, মানুষ রিপোর্টগুলিও করতো না। এখন সেই প্রবণতাটা বন্ধ হয়েছে। গণমাধ্যমগুলি প্রতিনিয়তই ছোটোখাটো ঘটনা ঘটলেও সেগুলিকে প্রতিবেদন করছে, সেটা খুবই ইতিবাচক দিক। সরকারের দিক থেকে মনে করা হয় যে গণমাধ্যম এক্ষেত্রে মারাত্মকভাবে আসলে সরকারকে সহযোগিতা করছে। এই সহযোগিতাটা খুব জরুরি। এক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত খবরের আলোকও কিন্তু অনেক তড়িৎ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সবচেয়ে ভালো হতো, যেটা আপনারও প্রত্যাশা নাগরিক হিসেবে আমারও, যে ঘটনাগুলি না ঘটলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা আসলে একটি বিরূপ বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন বা আমাদের সার্বিক সামাজিক পরিস্থিতি বলেন, সেটা আমরা ধীরে ধীরে যে উত্তরণের পথে যাচ্ছি, সেখানে এই ঘটনাগুলি ঘটছে। এবং আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, অনেক সময় সোশ্যাল মিডিয়া নানানভাবে অনেকগুলি ঘটনা আসছে, সেগুলিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আর যদি শুধুমাত্র দায় এড়ানোর জন্য বলা হয়, সেক্ষেত্রে আসলে আমি এই প্রবণতাটাকে মনে করবো যে এটা হাসিনার প্রবণতা। হাসিনা বা আওয়ামী লীগের এই প্রবণতাটা ছিল শুধুমাত্র দায় এড়িয়ে যাওয়ার। এই সরকার দায় এড়িয়ে যাওয়ার প্রবণতাতে বিশ্বাসী নয়। সরকার মনে করে যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি দেখবেন যে আলোচিত অনেকগুলি ঘটনা সাম্প্রতিক সময়ে যেগুলি, সবগুলিতেই মোটামুটি গ্রেফতার আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে মানুষের মনের মধ্যে যেই কনফিডেন্সটা গ্রো করা দরকার, সেজন্য এটা অনেক চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জিং কাজটাই সরকারকে করতে হচ্ছে। এমন এক পুলিশ বাহিনীকে নিয়ে এই সরকার কাজ শুরু করেছিল, যে পুলিশ বাহিনীকে আপনি জানেন যে সরকার গঠনের পর থানায় ফেরাতেই সময় লেগেছিল কমপক্ষে 3 সপ্তাহ। তারপরেও তারা মোরালি এতটাই দুর্বল হয়ে পড়েছিল, বিশেষ করে পুলিশের মধ্যে বিপুল সংখ্যক সদস্য সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছিল, সরাসরি নির্যাতন নিপীড়নে জড়িত হয়ে পড়েছিল। তারা সেই কারণেই এক ধরনের মনোবল ভেঙে গেছে, তাদেরকে কাজ করানো যাচ্ছিল না। ওই বাস্তবতায় পুরো পুলিশকেও আবার বাদ দিয়ে দেওয়া যাচ্ছিল না। এখন যদি আপনি দেখেন, এখনকার বাস্তবতা, প্রতিনিয়তই কিছু পুলিশ সদস্য তাদের সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার ফলে অ্যারেস্ট হচ্ছে,
কিছু পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে অবসরে পাঠানো হচ্ছে, নানান ধরনের ঘটনা ঘটছে। এটা কিন্তু একটা বাহিনীর হিসেবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, তারা কতটা কাজে সক্রিয় হবে না সক্রিয় হবে সেটাতে এক ধরনের প্রভাব তৈরি করে। এটা একটা ডিলেমা আসলে। আপনি দেখুন, আপনি যে হত্যাকাণ্ডের সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত তাকে যেমন আপনার ইগনোর করে যাওয়ার কোনো উপায় নেই, তাকে আইনের আওতায় আনতে হবে। আবার তাকে আইনের আওতায় আনার ফলে তার বাহিনীতে এক ধরনের যে প্রভাব পড়ে, সেই প্রভাবটা ইমিডিয়েটলি ঠেকানোর জন্য নানান ধরনের মোটিভেশন আসলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের নানান দিক থেকে, সেই চেষ্টাটা জারি আছে। তো সুতরাং এখানে একটা জায়গায় কৃতজ্ঞতা আছে সরকারের দিক থেকে গণমাধ্যমের প্রতি, সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় আছেন তাদের প্রতি, যে কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে সেটা খবর হচ্ছে, সেই জায়গাগুলি দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ হচ্ছে, আর প্রতিনিয়ত পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকভাবে সর্বোচ্চ তৎপরতা দিয়ে পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। যে আমরা একটু যেন মোশাররফ আহমেদ ঠাকুর একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা আজকে দেখলাম যে কুয়েটের খুলনার কুয়েটের শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে, পাশাপাশি তারা শহীদ মিনারে অভিযোগ করেছে এখন পর্যন্ত যে তাদের অভিযোগ যুবদল ও ছাত্র দলের ক্যাডাররা এখনও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কিছুই বলছে না। একটু আপনার কাছে জানতে চাইছি, আমরা যতদূর দেখেছি এই ঘটনায়, কুয়েটের ঘটনায় যেটি মানে পুরো দেশব্যাপী আলোচিত ছিল, এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একজনকে কেবল বহিষ্কার করা হয়েছে, কিন্তু যে ভিডিও ফুটেজ, ছবি, তাতে কি কেবল হামলাকারী একজন বলেই মনে হচ্ছে আপনাদের? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। তো কুয়েটের বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে কুয়েটের যে উস্কানি এবং পরিণতি দুটাই, বা উস্কানির প্রেক্ষিতে যে ঘটনাটা, এটা দুটাই অনভিপ্রেত। এটা নিয়ে আমার মনে হয় যে আন্দোলনে যারা নির্যাতিত এরা কেউই খুশি হওয়ার কথা না। কারণ এই মুহূর্তে এই পর্যন্ত যে আন্দোলনের শক্তির মধ্যে অনৈক্য দেখে আওয়ামী লীগের যারা আছে সোশ্যাল মিডিয়ায় দেখছি এরা খুব উল্লসিত। তো সেই ক্ষেত্রে আমি নিজে নিশ্চয়ই এই ঘটনাটার প্রেক্ষিতে উল্লসিত হওয়ার মতো, উল্লাস করার সুযোগটি কি আপনারাই দিচ্ছেন না? এখন আমি আপনাকে বলছি যে একটা বড় ফ্যামিলিতে আমরা দায় এড়িয়ে যাওয়ার প্রবণতাতে আমি নাই, যে আওয়ামী আমলে যে না এটা আমাদের কেউ করে নাই, এটা যারা করেছে এরা অন্য অনুপ্রবেশকারীরা করেছে। আমার সংগঠনটা অনেক বড় সংগঠন, এর মধ্যে একটা বড় ফ্যামিলিতে কিছু দুষ্ট বালক থাকে, ঝামেলা করে, এদেরকে শাসন করা হয়। তো কুয়েটের ঘটনাটায় আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো করে দেখানো আছে যে উস্কানি কারা দিয়েছে। কিন্তু আমি বলি উস্কানি যারাই দিয়ে থাকুক, তো সেই ক্ষেত্রে বিএনপির এরা সবাই যদি থাকতেন, কি বলে, ধৈর্য ধরতে পারতেন। অন্যান্য সময় আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পোস্টার লাগিয়েছে, তারা পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং কয়েকজন এসে রাজু ভাস্কর্য পর্যন্ত আসছে মিছিল করে। তো এটা খুব এই সময়, আমরা তো ওই সময়টা পার করে আসছি, 80-র দশকটা আমরা যথেষ্ট ফ্রন্টলাইনারই ছিলাম ছাত্র রাজনীতিতে। তো আমরা এতটা ধৈর্য ধরি নেই। জাসদ আমাদের কাউকে অ্যাটাক করলে আমরা অ্যাটাক করেছি, আমাদের কাউকে পিটাইলে আমরা 5 জনকে পিটিয়ে দিয়েছি। আমাদের সাথে ছাত্র সংগ্রাম পরিষদ, আপনার এই কথা আমি জানি না, আমাদের সাথে ছাত্র সংগ্রাম পরিষদ, জাসদ, ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন মিলে ছাত্র দলকে মোকাবেলা করতে পারেনি। কথা বুঝছেন? এবং আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দেই যে রাউফুন বসুনিয়া যে মারা গেল, রাউফুন বসুনিয়ার যে ঘটনাটি ছিল, রাউফুন বসুনিয়ার ঘটনাটিতে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলটা জহুরুল হক হল থেকে আসছিল এবং মহসিন হলের জায়গাটাতে যে আপনি যে ধৈর্যের কথা বলছিলেন, যে ধরে নিলাম যে তৃণমূলে যারা রয়েছেন তারা ধৈর্য ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয়ভাবে কি আপনারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন? একজনের বহিষ্কার কি আসলে যথেষ্ট ব্যবস্থা বলে মনে হয়? হ্যাঁ, যদি আরো দেখা যায় প্রয়োজন যে যারা বাড়াবাড়ি করেছে এদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, বাট এটা দেখছে সব সংগঠন। আর না, আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা আন্দোলন সংগ্রামে আমরা এইভাবে ছিলাম যে আপনি দেখুন যে 80-র দশকের শেষের দিকে যখন
জোহর হল দখল হয়ে গেছে, এসএম হল দখল হয়ে গেছে, জসিমউদ্দিন এবং কার্জন হল পুরোটা দখল হয়ে গেছে। এই সুলতান মহম্মদ মনসুর থেকে সবাই এসে মহসিন হলে ঘুমাইতো। মহসিন হল ছাত্রদল অধ্যুষিত হল ছিল। আপনি রাউফুন বসুনিয়া যে যে মূর্তিটা যেখানে আছে, রাউফুন বসুর ভাস্কর্যটা, এই মিছিলটা আসছিল জহুরুল হল থেকে, এবং এফ রহমান হল থেকে যখন জাতীয় ছাত্র সমাজ গুলি করে, তখন ওইখান থেকে যে রাউফুন বসুনিয়ার লাশ কিন্তু তার সতীর্থরা ফেলে চলে আসছে। রাউফুন বসুনিয়ার লাশ কিন্তু ছাত্রদলের ছেলেরা গিয়ে নিয়ে আসছে, এবং গুলির পাল্টা গুলি করতে হয়েছে, গুলির পাল্টা স্লোগান দিয়ে হয় নাই। তো যাই আমি আপনাকে বলছি যে আমার মনে হয় যে আমাদের যারা মাঠে যায় ছাত্র বন্ধুরা যারা আছেন, আওয়ামী লীগে আওয়ামী ফ্যাসিবাদকে যারা তাড়িয়েছেন, তাদের মধ্যে ঐক্যটা অনেক বেশি জরুরি, এবং এটা না থাকলে বিপদ হবে, সবারই হবে, বিপদটা হবে। জি, একটু যেতে চাই জনাব মানবেন্দ্র দেব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে আমরা কিছুক্ষণ আগে একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনাদের চামড়া গন্ডারের চামড়ার মতো। একটু আপনার কাছে মন্তব্য জানতে চাচ্ছি। এটা তো আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির, মানে যেহেতু সরকারের বলা হচ্ছে, এই জন্য জানতে চাও যে আপনাদের মত কি আসলে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরকে সরকারের কাছাকাছি একটি সংগঠন বলা হয়। পাটোয়ারির মতামত, আর সেটা হচ্ছে গিয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অগাস্ট ছাত্র গণ অভ্যুত্থান হলো, সেটার সাথে এই সরকার তাল মেলাতে পারছে না, এবং প্রতিনিয়তই তাদের ব্যর্থতাগুলো সামনে চলে আসছে। আজকে আপনার বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে স্ট্যাটিস্টিক্সটা আপনি প্রথমে দিলেন, 294টা হত্যা, 1000-এর অধিক হচ্ছে গিয়ে নারী শিশু নির্যাতন, তো একটাও হত্যা হবে না, একটাও নারী শিশু নির্যাতন হবে না, মানে সেটাই তো লক্ষ্য, সেটাই তো উদ্দেশ্য ছিল, যে আমরা কেন সবাই মিলে রাস্তায় নেমে একটা সরকারকে টেনে হিঁচড়ে নামানো হলো, এবং তাদেরকে লিটারালি ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং সেই জায়গা থেকে মানে সেই জনগণের আকাঙ্ক্ষা কী ছিল, যেই জগদ্দল পাথর চেপে বসছিল, কথা বলতে পারছিল না, রাস্তায় বেরোতে পারছিল না, স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা ছিল না, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। তো কিন্তু বেরিয়ে আসতে কি পারলাম, যখন আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে এরকম 2-4টা ঘটনা ঘটতেই পারে, আমার তখন হচ্ছে গিয়ে আলতাফ হোসেন চৌধুরীর কথা মনে পড়ে, সারা খাতুনের কথা মনে পড়ে, মহিউদ্দিন খান আলমগীরের কথা মনে পড়ে, আসাদুজ্জামান খান কামালের কথা মনে পড়ে। প্রত্যেকটা হোম মিনিস্টার বা এই উপদেষ্টার বক্তব্য তো আমার কাছে এক, জনগণের কাছে এক, মানে কোনো পার্থক্য নেই। এবং একটা শিশু যখন হচ্ছে গিয়ে 21-এর প্রভাত ফেরির জন্য ফুল জোগাড় করতে গেছে, বাচ্চাটা ধর্ষিতা হয়েছে, তার নিরাপত্তা এই রাষ্ট্র দিতে পারে নাই, এর আগের রেজিম দিতে পারে নাই। সেই কারণে এই সংক্ষুব্ধতা এবং রাস্তায় নেমে আসা, একটা মায়ের কোলে একটা শিশুর জীবনের নিরাপত্তা আগের সরকার দিতে পারে নাই, সেই কারণে তাকে ছুঁড়ে ফেলা হয়েছে। এখন মানে গন্ডারের চামড়া, মোটা চামড়া বলবো না, মানে এটা সম্পূর্ণটা একটা ব্যর্থতায়, মানে এই জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমরা কোন ভয়ঙ্কর পরিণতির দিকে যে আমরা পড়ব, কোন জায়গায় যে থামবেও। এবং এই দেশটা একটা মবের মুল্লুকে পরিণত হয়েছে, মগের মুল্লুক না, মবের মুল্লুক। যে কোনো জায়গায় যে কোনো কিছুতে যে একটা মব তৈরি করে, তাহলে এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায়, একটা দেশের রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায়? মানে একটা প্রবাদ আছে যে ভাত দেওয়ার মুরুদ নাই, কিল মারার গোসাই। মানে আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না, কিন্তু এই মবকে আপনি জাস্টিফাই করতেছেন, সরকারের পক্ষ থেকে জাস্টিফাই করা হচ্ছে। এবং এটা ভয়ঙ্করভাবে, এই যে 80টার উপরে মাজার ভেঙে ফেলা হয়েছে, মসজিদে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে,
মানে যেই শিল্পীরা গত স্বৈর শাসনের আমলে রাস্তায় দাঁড়িয়েছে, বৃষ্টিতে ভিজে প্রতিবাদ করেছে, সেই ধানমন্ডি থেকে পায়ে হেঁটে শহীদ মিনার পর্যন্ত সেই প্রতিবাদের সমুদ্রে সামিল হয়েছে, তারা কনসার্ট করতে পারছে না। একদিক দিয়ে হচ্ছে গিয়ে আপনি নারী ফুটবলারদেরকে 21 পদকে সম্মানিত করছেন, আর জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় মানে মেয়েদের ফুটবল খেলার ওখানে তৌহিদি জনতার নামে, মবের নামে সেখানে লন্ডভন্ড করা হচ্ছে। কয়েকটি জায়গায় ব্যবস্থাও নিয়েছে সরকার। ধরেন যে ব্যবস্থা নেওয়ার পরের কন্ডিশনটা কি? আমরা উত্তরণ সংগঠিত হয়েছে, এবং এটা তো এই মবকে শক্ত হাতে দমন করার কথা ছিল। মানে এই মব দমন করতে পারছি না, যেই চাকরি বঞ্চিত শিক্ষক তাদেরকে আমরা লাঠিপেটা করছি, যারা গার্মেন্টসের যে শ্রমিক তাদেরকে আমরা লাঠিপেটা করছি। আমরা তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের এগেনস্টে মানে প্রত্যেকেই, যারা এই আন্দোলনে ছিল প্রত্যেকেই তার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় না এই সময়। মোহাম্মদপুর অঞ্চলের একটা ভয়াবহ চিত্র মানে সেটা চিত্রায়িত করা হয়, যে সেখানে যে কিশোর গ্যাং নির্মূল করা যায় নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নাই, কিন্তু ব্যবস্থা নেওয়ার নামে আমরা কিন্তু 2টা কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু আমরা দেখেছি, 3টা সরি, মানে এই যে, তাহলে আমরা এটা তো শুধুমাত্র আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টির ইস্যু না, মানে কোন পার্টি ক্ষমতায় বিষয়টা তো তা না, সেখানে আমার ডেমোক্রেসিটা প্রিভেল করে কিনা, নিশ্চিত হয় কিনা, আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় কিনা, সেইটা ইস্যু। ধরেন যে কুয়েট নিয়ে মুশারফ ভাই তো বললেন, তো সেটা নিয়ে ওখানে একজনকে তারা দলীয়ভাবে বহিষ্কার করেছে, কিন্তু ওইটার তো একটা মানে এই সন্ত্রাসগুলো ওই কুয়েটে কেন হচ্ছে, মানে কেন এই ঘটনা, এই পরিস্থিতি তৈরি হলো, মানে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যেখানে, সেখানে কেন এই পরিস্থিতি তৈরি হলো, সেইটা তো জাজ করতে হবে। সেই বিষয়ে সরকারের আসলে ভূমিকা কি? শুধুমাত্র কুয়েট নয়, বিভিন্ন ক্যাম্পাসে মানে এই পরিস্থিতি কিন্তু বিরাজমান হচ্ছে। আজকে নিশ্চয়ই খেয়াল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীরও বেশ কয়েকটি কলেজে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছে এবং সরকারকে বেশ কিছু দাবি জানিয়েছে, পাশাপাশি বলছে তারা না পারলে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সরকারের প্রতি, এবং প্রয়োজনে যদি এই সরকার ব্যবস্থা নিতে না পারে তাহলে এই সরকারকে হটানোর জন্য তারা আবারও রাজপথে নামবে, সেরকমের হুঁশিয়ারিও দিয়েছে। সেটি নিয়েও একটু জানতে চাইবো জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছেই জানতে চাই, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি নেতারাও অনেকটা সরব রয়েছেন রাজপথে, কিন্তু যতটা মানে এই ক্ষেত্রে কতটা আসলে সরকারকে আপনারা সহায়তা করছেন, যতটা নির্বাচনের জন্য আসলে এগিয়ে আসছেন, ততটা কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছেন? আমি আপনাকে বলি, আইন শৃঙ্খলা সরকারের থেকে কাজ একটা, আর সরকারের বাইরে থেকে একটা। তো এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কতগুলো স্বাভাবিক ঘটনা আছে, একেবারেই নর্মাল বিহেভিয়ার গভর্নমেন্টের মধ্যে এইটাও নাই। আমি আপনাকে বলি, ধরুন আপনি আমার পুলিশের সংখ্যা কত, সেইখানে আপনি একটা বুড়ো ভামকে এনে আপনি আইজিপি বানাই দিলেন, যে বেশ 5-6 বছর আগে গেছে, কি বলে অবসরে গেছে। আমার স্বাধীনতা যুদ্ধের পরেও এই চাকরির বাইরে থেকে, মানে সার্ভিংদের বাইরে থেকে এনে চুক্তিভিত্তিক নিয়োগ পুলিশে দিতে হয় নাই। কথাটা বুঝবেন আপনি এখানে পুলিশের 13 ব্যাচ আছে, এখন 15 ব্যাচ আছে, এখন 18 ব্যাচ আছে। এখন আপনি এইখানে 200 ডিআইজির মধ্যে আপনাকে 25টা ডিআইজি আমি দিতে পারবো, যে এই মুহূর্তে, বা অ্যাডিশনাল আইজিপি 18 জনের মধ্যে আপনাকে আমি 4 জন আইজি দিতে পারবো মিনিমাম, যে যারা এই মুহূর্তে খুব ভালো আইজিপির
গিরি চালাতে পারবে সার্ভিংদের মধ্য থেকে। আপনি আর্মিদের মধ্যে দেখবেন যে তার যে কমান্ডার সিও এবং 2ICর মধ্যে বয়সের ডিফারেন্সটা কত, 2-3 বছর বা কাছাকাছি। সেরকম কোনো প্রস্তাব কি বিএনপি দিয়েছে? এখন শুনেন, আপনি সার্ভিংদের মধ্য থেকে আইজিপি কিন্তু 5 তারিখের পরে করা হলো। আচ্ছা, সার্ভিংদের মধ্যে যারা আইজিপি করছেন, ও মনে হলো আমার কাছে খুব ভালো পারফরমেন্স না, খুব স্ট্রং না পার্সোনালিটিটা। আমি এর নিচে যে আছে এদের মধ্যে আমি দেখব, খুঁজবো না, আমি বাড়ি থেকে নিয়ে আসবো। আপনি আইজিপি বাহারকে আনলেন, ইটস অ্যাবসলিউটলি টোটালি ব্লান্ডার। আমি আপনি বলছি টোটালি ব্লান্ডার। আপনি চুক্তিভিত্তিক আর এক্সটেনশন এক জিনিস না। একজন পিআরএল আছে বা পিআরএলে যাচ্ছে, আমি তার পিআরএল ক্যান্সেল করে আমি বললাম যে তুমি কন্টিনিউ করো আর 1 বছর এক্সটেনশন, ওকে? তার সাথে কিন্তু যোগাযোগ আছে, সবার যোগাযোগটা আছে কিন্তু কমান্ডেড। এটা কিন্তু ডিসিপ্লিনারি ফোর্স। আপনি করলেন কি যে এইখান থেকে তাতে 5 বছরের দূরত্বের, যাদের সাথে মাঝখানে এই 5 বছরের কোনো যোগাযোগ নাই বা 6 বছরের যোগাযোগ নাই বা 7 বছরের, এই রকম একটা লোকটা নিয়ে আসলেন। তো এই যে এইটা একটা ব্লান্ডার আমি আপনি বলছি, এই বাহারুলের নিয়োগটা। জি, আমি কেন, আপনি যদি মনে করেন যে সার্ভিং কেউকে বিশ্বাস করা যায় না আইজিপি হওয়ার মতো, বাইরে থেকে আপনি আইজিপি আনলেন, তো আপনি এই বাহারুলকে এদের এই যারা সার্ভিং আছে এরা সহযোগিতা অন্তর দিয়ে সহযোগিতা করার কারণ কি, দরকার আছে? নাম্বার 2, তো এই কাজটা হয়েছে। তো আপনি পুলিশের মধ্যে আপনার মনোবল ভেঙে গেছে। আমি মনে করলাম আওয়ামী লীগের সব পুলিশ খুব খারাপ কাজ করছে। এদের সংখ্যা কত? এই সংখ্যাটা বের করতে যারা ক্রিমিনাল অফেন্ডার বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে ছিল, এদের সংখ্যা কতজন, আপনি এটা 45 ডেজের মধ্যে বের করা সম্ভব ছিল। বের করে আপনি বলতেন যে এই কতজন আমি এরা আইডেন্টিফাই করলাম, পুলিশকে নিয়েই করেন, এই কতজন আইডেন্টিফাইড এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে ছিল। এখন বাকিরা আপনার সবাই নির্ভয়ে কাজ করুন, আপনাদের কারোর বিরুদ্ধে সবাই অভিযোগ থেকে মুক্ত, ওকে? বা ছোটোখাটো কাজ যদি অপরাধ করে থাকেন আপনাদের সাধারণ ক্ষমা করে দিলাম, আর এই কয়েকজন প্রসিকিউটেড। আপনি আজকেও 4 জনকে আপনি করছেন কি, 4 জনকে আপনি চাকরি খাইছেন। আপনার কি এর বিপক্ষে? কথাটা আমি পক্ষে বিপক্ষে না, আপনি একটা প্রসিডিউর শেষ করবেন। তো আপনি এই অনুষ্ঠানটা কতক্ষণ চালাবেন আপনি আমাকে বলেন না, এই অনুষ্ঠানটা কতক্ষণ চলবে? 12টার মধ্যে শেষ হবে। আপনি কতজনকে প্রসিকিউট করবেন, কতদিনের মধ্যে করবেন, এই প্রসিডিউরটা শেষ করবেন না? আপনি ক্রিমিনাল এতজনকে আইডেন্টিফাই করার তো একটা মেয়াদ থাকে। আমি এতদিনের মধ্যে করবো, 45 ডেজের মধ্যে করবো, 60 ডেজের মধ্যে করবো, 90 ডেজের মধ্যে করবো, 180 দিনের মধ্যে করবো। 180 দিনের মধ্যে আমি আইডেন্টিফাই করে বাকিদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ এই এতজন আইডেন্টিফাইড, আর বাকিরা সবাই নির্ভয়ে নির্ভীকভাবে কাজ করুন, যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করুন। আপনারা সবাই আমাদের সন্তান, আসুন আমরা সবাই দেশকে এগিয়ে নিই। আপনি আজ পর্যন্ত এই কাজটা করতে পারেন নাই, এবং বাহারুলকে দিয়েও এই কাজটা হয় নাই। তো এই জন্য আমি আপনি বলছি, একটা আপনার কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার 64টা পুলিশ লাইন, পুলিশের মনোবল উদ্ধারের জন্য আজ পর্যন্ত বলেন তো কয়টা পুলিশ লাইনে স্বরাষ্ট্র উপদেষ্টা গেছেন যে বলছেন যে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন? এবং ভয়টা তো যাবে না, কিন্তু তিনি অনেক জায়গায় গেছেন আসলে, সেটা ভয়টা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আইডেন্টিফাই না করে বলবেন যে এতজন আইডেন্টিফাইড, যে একটু আর বাকিরা সবাই একটু। মানবেন্দ্র দেব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা এর আগে কাছাকাছি সময় 2 বছর আগে শ্রীলঙ্কার একটি উদাহরণ আছে। এখন নিশ্চয়ই আপনিও গণমাধ্যমের খবরে পড়ছেন যে সেখানকার অর্থনৈতিক অবস্থা সহ অন্যান্য অবস্থাও বেশ পরিবর্তিত হচ্ছে, এবং এই খবরটি আসলে প্রায় তাদের সরকার পতন 2022-এর পরে বোধহয় 6 মাস 1 বছরের মধ্যেই তাদের দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন হয়েছে, আইনশৃঙ্খলারও উন্নতি হয়েছে। আমাদের এইখানকার ক্ষেত্রে মানে আমরা কতদিনে সেই আশা করতে পারি?
শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সাথে আমাদেরটা আসলে মেলানো যাবে না, দুই কনটেক্সট। তারপরও যে জনাকাঙ্ক্ষা, সেই জায়গায় যে এই যে পারফরমেন্স হচ্ছে গিয়ে এটা উন্নতির দিকে লক্ষণ করছে না। মোশাররফ ভাই যেটা একদম কারেক্টলি বলছেন যে আমার তো বলতে হবে যে আমার গোল কি, আমি এই জায়গায় এই পর্যন্ত যেতে চাই এবং তার জন্য এই পরিকল্পনা। তো এখন মানে যদি আপনি আপনার বলতেছেন যে টাকা পয়সা নিয়ে চলে গেছে, দস্যুরা নিয়ে চলে গেছে, লুটেরারা নিয়ে চলে গেছে, কিন্তু তার মানে তার যে ফ্যাক্টরিগুলা, গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো, সেটা তো আপনার চালাইতে হবে। তো মানে যদি শ্রমিকদের যদি কাজ না থাকে, কর্মসংস্থান যদি না থাকে, সেই জায়গায় না থাকলে তো আপনার সমাজে তো নৈরাজ্য হবেই। আপনার তো সেই জায়গায় খেয়াল না করে মানে তার জন্য পরিকল্পনা দরকার ছিল, দরকার হলে মানে স্টেট সেগুলোরে অ্যাকোয়ার করে নিয়ে সেগুলো রান করানোর দরকার ছিল, ইন্ডাস্ট্রিগুলো রান করানোর দরকার ছিল, এবং সেইগুলা না করে আপনি হচ্ছে গিয়ে 6,500 শিক্ষকরে আপনি বললেন যে তার প্রজ্ঞাপনের পরে তার নিয়োগ বাতিল করে দিলেন। সেটা তো আদালতের সিদ্ধান্তের কথা বলছেন? আদালতের সিদ্ধান্ত করতে বলছি, কিন্তু সেখানে গভর্নমেন্টের রোল থাকবে না। আপনি প্রজ্ঞাপনের পরে যে বাতিল করা, এবং ধরেন যে এই যে আমাদের যে জুলাই অভ্যুত্থানে সেই জায়গায়ও তো যে আদালত কেমন করে কাজ করে সেই বিষয়গুলো তো আমরা জানি। আমরা তো সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসি নাই, বেরিয়ে আসতে পারি নাই, বা আমার আসলে পরিকল্পনাটা কি, আমি আসলে কোন জায়গায় যেতে চাই। আপনি বলতেছেন যে এখন আপনি লোকাল গভর্নমেন্টের ইলেকশন দিতে চান, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি, মানে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় যদি আপনি দৃষ্টিপাত না করে আপনি এই হাজার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা ভাবতেছেন, আপনি উপজেলা নির্বাচনের কথা ভাবতেছেন, মানে হাজার হাজার পৌরসভার নির্বাচনের কথা ভাবতেছেন, মানে এটা তো মানে সাইন্টিফিকও না, বরঞ্চ সেটা হচ্ছে গিয়ে এই যে বিশৃঙ্খলা সেটার আসলে উস্কে দেবে। তার জন্য এবং কনফিডেন্সের যে বিষয়, এই যে একটা বিষয় যে এই বাসে ধর্ষণের যে ঘটনা, ডাকাতির ঘটনা, এরপরে আসলে পুলিশের পক্ষ থেকে কি বলা হলো যে আসলে ধর্ষণ হয় নাই, আসলে শ্লীলতাহানি হয়েছে। মানে বিরাট একটা কাজ করে ফেলছেন যে আসলে ধর্ষণ হয় নাই, কিন্তু বাসের প্রত্যক্ষদর্শীরা বলছেন যে অন্তত একজনের ধর্ষণ হয়েছে বলে। না, আপনার মানে তার প্রেজেন্টেশন, তার অ্যাপ্রোচ খেয়াল করেন। এসপি সাহেব যেটা বললেন যে ধর্ষণ হয় না কিন্তু শ্লীলতাহানি হয়েছে, তার মানে শ্লীলতাহানি ইজ অ্যালাউড, লঘু অপরাধ, মানে এটা লঘু অপরাধ। মানে আমার মা বোনেরা রাস্তায় মানে তাদের শ্লীলতাহানি হবে এবং সেটা আসলে অপরাধ না। এবং এখানে যদি জাস্টিস, মুভমেন্টেরও মূল বক্তব্য ছিল জাস্টিস, এবং সেই জাস্টিসটা আসলে এখানে মিসিং। এবং ধরেন শ্রীলঙ্কার পরে, শ্রীলঙ্কার ওই সময়ে রাজাপাকসে গভর্নমেন্টের পতনের পরে আমরা এখানে কিন্তু মন্ত্রী এমপিদেরকে কিন্তু মানে উলঙ্গ অবস্থায় দৌড়তে দেখেছি। তারপরে যে আসলো সেটাও কিন্তু খুব লম্বা সময় কন্টিনিউ করলো না, এটারে কিন্তু আপনার সাস্টেন করাইতে পারে নাই বা একটা রাইট পথে নিতে পারে নাই। কিন্তু তারপরে যে ইলেকশন এবং জনগণকে কনফিডেন্সের মধ্যে নিয়ে আপনি যদি আপনার বাড়ি যাওয়া যদি নিশ্চিত না করতে পারে, আপনার কথা বলা যদি নিশ্চিত করতে না পারে, এবং যেটা হচ্ছে গিয়ে মানে আশু কর্তব্য সেটাকে রেখে অন্য জায়গায় যদি যান, তাহলে তো আসলে আপনি সেই কনফিডেন্স আনতে পারবেন না। ফয়জ আহমেদ, একটু আপনার কাছে জানতে চাই, আজকে এই সামগ্রিক পরিবেশ, বিশেষ করে ধর্ষণের মূল ফোকাস ছিল শিক্ষার্থীদের যে রাজপথে নামার ক্ষেত্রে, সবগুলো বলবো না, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, সরকার না পারলে সরে দাঁড়ানোর পাশাপাশি হুমকিও জানিয়েছে। সরকারকে আসলে বিষয়গুলো আমলে নিচ্ছে, নাকি আমরা দেখতাম এর আগে আওয়ামী লীগ সরকার যেটি থাকতো, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনোভাবে দায়িত্ব থেকে সরা যাবে না, এরকম একটা নীতিতে চলতো, সেরকমই আছে কিনা? না, দেখুন, ওনারা যেটা বলছেন বা শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, এগুলি সবগুলিকেই আমলে নেওয়ার বিষয়, কোনোগুলিকে উপেক্ষা করার কোনো জায়গা তো অবশ্যই নেই। তবে সেক্ষেত্রে যেমন মানবদা বলার সময় যেটা বলছিলেন যে মবকে সরকারের পক্ষ থেকে জাস্টিফাই করা হচ্ছে, এটা তো ঠিক না।
সরকারের পক্ষ থেকে মবকে তো জাস্টিফাই করা হচ্ছে না। সরকার প্রতিনিয়ত মানুষকে আহ্বান জানিয়েছে যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। তো ধরেন আমরা বলার সময় যদি ওভারঅল পরিস্থিতিটাকে ইগনোর করে একদম সহজ লাইনে বলি যে মবকে সরকার জাস্টিফাই করছে, কোথায় সরকার মবকে জাস্টিফাই করেছে? কোথাও না। বরঞ্চ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই নানান ধরনের প্রতিক্রিয়া দেখানোর নামে মব তৈরি করবেন বা যারা বিশৃঙ্খলা ঘটাবেন, যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটাবেন, তারাও যে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে সেই ডেভিল হিসেবে আখ্যায়িত হবেন। সুতরাং এখানে সরকারের অবস্থান কিন্তু স্পষ্ট। এই অবস্থানটি একটু পরে আসলো না? বিশেষ করে আমরা যখন দেখলাম ধানমন্ডি সহ সারা দেশে যে ভাঙচুর হলো তারও প্রায় কয়েক ঘন্টা পরে বোধহয় এই বিবৃতিটি এসেছে। মানে সরকারের একটা ঘটনা যখন এরকম ঘটলো, সেটার প্রেক্ষিতে যে ব্যবস্থাটা বা সেটার প্রেক্ষিতে যে বক্তব্যটা, সেটা তো আসলে ঘটনার পরেই আসার কথা। এটা তো ঘটনার আগে আসার মতো কিছু নেই, সাথে সাথে আসে। এবং এখন ঘটনা প্রতিরোধের বিষয়ে যদি পরিষ্কার বলি, সেক্ষেত্রে হচ্ছে যে এবং আপনি 30 সেকেন্ড একটা শুধু মানে, এবং যে সরকার আহ্বান জানাইছে জনগণকে, কিন্তু জনগণ শোনে নাই বা এরকম না, কিন্তু তার জনগণের সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপও কিন্তু দেখি নাই যে এইরকম মবের পরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন দেখেন, আপনি ধরেন এই যে আইসোলেটেড ওয়েতে আমরা ধরেন এই কথাটা বললাম যে বাড়ি ভাঙা হয়েছে এখানে ওইখানে, আমরা সেই প্রেক্ষাপটটা যখন বলতে যাই তখন আমার মনে হয় ঠিক কী প্রেক্ষাপটে এই ধরনের ঘটনাটা ঘটেছে সেটা যদি না বলি, সে জিনিসটা সঠিক হবে না। আপনি 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যখন 6 মাস হলো, সেই সময় শেখ হাসিনা উস্কানি দিলেন যে উনি বক্তব্য রাখবেন ছাত্র জনতার মধ্যে অনলাইনে ভার্চুয়ালি। এটা মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। আপনি দেখুন, জুলাই আগস্টের যেই রক্তক্ষয়ী অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যাদের প্রাণ গেছে, যারা শহীদ হয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের প্রতি কিন্তু প্রতিনিয়তই অপমান অবজ্ঞা করে শেখ হাসিনা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। তার যদি একটা বক্তব্য আসে, সে যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো অ্যাটেম্প নেন, সেটা এই বিক্ষুব্ধ নাগরিকদের ভালো লাগবে না। সেটা ইমিডিয়েটলি সামাল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান, সরকার সবার আগে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে যে সেটা হচ্ছে মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সড়ক চলাচল যেন কোথাও বিঘ্ন না ঘটে, মানুষের চলাচলে বিঘ্ন, মানুষের নিরাপত্তা যেন হুমকির মধ্যে না পড়ে, সেই জায়গাগুলিতে সরকার মনোযোগী হয়েছে কিনা। এখন বিক্ষুব্ধ নাগরিকরা গিয়ে একটি বাড়ি ভাঙচুর করেছে, সেটা সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। এখন এত বেশি মানুষ সেখানে আসলে এই উস্কানির ফলে মানুষের ক্ষোভ দেখিয়েছেন। কিন্তু সরকার কি জানমালের নিরাপত্তা আসলে দিতে পারছে ওই অর্থে? মানে ছিনতাই ঢাকা শহরে এখন মানুষ আহ্বান জানাচ্ছে ফেসবুকে যে কেউ রাতে বেরোবেন না, বিশেষ করে শহর অঞ্চলে, সেটি কি এক ধরনের নিরাপত্তাহীনতা নয়? আপনি এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির মধ্যে দিয়ে সরকার সব মিলিয়ে জানমালের নিরাপত্তা দিতে পারছে না, এটা বলা তো এক ধরনের অন্যায়। পারছে না কেন? সরকার তো কাজ করছে, ঘটনা ঘটছে, সেগুলিকে ইগনোর করছে না। তো পরিস্থিতিটাকে বিবেচনা করতে হবে, কোন পরিস্থিতির মধ্যে নানান সীমাবদ্ধতা আছে, সরকার সেকে অস্বীকার করছে না। আপনি একজন প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সে প্রতিক্রিয়াকে উপেক্ষা করছে না, চেষ্টা করছে, আন্তরিকভাবেই চেষ্টা করছে, বাহিনীগুলিকে সক্রিয় করার চেষ্টা করছে, নানান ফর্মে চেষ্টা করা হচ্ছে। ধরুন ভাই আইজিপি নিয়োগের কথা বললেন, পুলিশ ফাংশনাল না, পুলিশ নানানভাবে কাজ করছে না, ভিন্নভাবে একটা চেষ্টা করা হচ্ছে, সেটা তো একটা চেষ্টার অংশ। কোন চেষ্টা কতটুকু কাজে লাগবে সেটা চেষ্টা করে বোঝা যাবে। সুতরাং এই জায়গাগুলিকে ধরেন, এই যে জয়পুরহাটের উদাহরণ দিলেন মানবদা, জয়পুরহাটের নারী ফুটবল টিমের, আপনি সারা দেশে যে তারুণ্য উৎসব হয়েছে, সেখানে 70,000-এর মতো ছেলেমেয়েরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে, উপজেলা থেকে শুরু করে মহানগর পর্যন্ত। সেখানে 2টা জায়গায় 2টা জেলায় নারী ফুটবল দলের খেলার সময় এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এর পিছনে যেমন জয়পুরহাটের কথা উনি সুনির্দিষ্টভাবে বলেছেন। জয়পুরহাটে কি হয়েছে? জয়পুরহাটে নারীদের খেলা হবে একটা মাঠে, সেই মাঠকে আগেই ঘিরে দেওয়া হয়েছে, বেড়া দেওয়া হয়েছে। তখন স্থানীয়দের মনে হয়েছিল যে ঘটনা কি, এখানে মেয়েদের খেলা হবে, সেটা আটকে দেওয়া হচ্ছে কেন? সেখানে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। এই মানুষ প্রতিক্রিয়া দেখেছে, ইনস্ট্যান্ট স্থানীয় প্রশাসন সেই খেলাকে বন্ধ করেছে। পরবর্তীতে কিন্তু এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হস্তক্ষেপ করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কি হয়েছে, তারা পরিস্থিতি জানিয়েছেই এবং দ্রুতই কিন্তু সেখানে আবার খেলার আয়োজন করা হয়েছে। আপনি ধরেন মাজার ভাঙার কথা বললেন,
5 তারিখের পরে অনেকগুলি ঘটনা ঘটেছে যেগুলি সামাল দেওয়া ডিফিকাল্ট ছিল যে কোনো পরিস্থিতিতে। সর্বশেষ কবে মাজারে আক্রমণ হয়েছে আপনি বলেন? সর্বশেষ যেই সম্ভবত মুন্সিগঞ্জের যে আক্রমণটা হয়েছে সেখানে তিনজন অ্যারেস্ট হয়েছে। এখন ঘটনা ঘটলেই যে সেটাকে উপেক্ষা করা হচ্ছে বিষয়টা কিন্তু তা নয়, সেগুলিকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, সেগুলিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং একদমই যে মানে জানমালের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, মানুষ বাসা থেকে বের হওয়ার পরিস্থিতি নেই, আমরা আগেই ভালো ছিলাম এখন ভালো নেই, এইগুলি বলার মতো পরিস্থিতি তৈরি হয়। আজকে শিক্ষার্থীদের কয়েকজন শিক্ষার্থীরা বলছে যে এখনকার পরিস্থিতি আগের চেয়ে খারাপ। কয়েকজন শিক্ষার্থীরা আজকে বলতেই পারে, কয়েকজন শিক্ষার্থী বলেছে। আমরা তো আপনাদের টকশোতে অনেক পলিটিশিয়ানকেও বলতেও দেখেছি যে পরিস্থিতি খুব খারাপ, সন্ধ্যার পরে উনি বের হন না। তো যিনি সন্ধ্যার পরে বের হন না তিনি টকশোতে আসেন কি করে, সেটা একটা অন্য আলোচনা। তো সেইগুলি বলতেই পারে। এই জায়গাগুলি সরকার, আমি এতটুকু বলতে পারি যে যেহেতু আমি প্রধান উপদেষ্টার দপ্তরে কাজ করি, আমি এতটুকু বলতে পারি সরকার কোনো কিছু উপেক্ষা করছে না, জি মানুষের কনসার্নগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। হয়তো আপনি যেই তৎপরতায় চান সেই তৎপরতায় পাচ্ছেন না, এর নানান সীমাবদ্ধতা বারবার বলা হচ্ছে। আপনি প্রশাসনে যে 17 বছরে যে প্রশাসন রেখে গেছে, যে কোনো কারণেই হোক সেই প্রশাসনকে নিয়ে কাজ করতে হচ্ছে, কতটা পরিষ্কার করা যাচ্ছে। একটি বিষয় নিয়ে একটু দৃষ্টিতে আনতে চাই। ডোনাল্ড ট্রাম্পের যে উক্তি, যেটি আজকে 2 দিন হলো বোধহয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানি বেশ আলোচিত, $29 মিলিয়ন অর্থ সহায়তা নিয়ে বেশ আলোচিত। কোথায় এসছে এই টাকা সেটি নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবেও আসলে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, সেটি নিয়ে একটু জানবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। একটু যেতে চাই জনাব মানবেন্দ্র দেব, একটু আপনার কাছ থেকেই শুরু করেই পড়বে। একটু জানতে চাচ্ছি ছোট করে ওই প্রসঙ্গটিতে আসার আগে যে চারদিকে যেই হারে নির্বাচন এবং অন্যান্য দল গঠন ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাতে সংস্কারের যে মূল দাবি সেটি অনেকটা চাপা পড়ে যাচ্ছে কিনা? চারিদিকে নির্বাচন বা দল গঠনের যে ইস্যু, এটার সাথে সংস্কারের ইস্যু চাপা পড়ার কোনো সুযোগ নেই। নির্বাচন, সংস্কার, প্রগতি সব একসাথে চলবে, বিচার, এগুলো সব একসাথে চলবে। মানে একটা আরেকটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করে না। বরঞ্চ সংস্কার যদি আপনি করার নামে নির্বাচন পেছায় দেন, তাহলে আপনার ওই সংস্কারের যে প্রক্রিয়া, মেথড, সেটাও আসলে ওয়ার্কআউট করবে না। আবার নির্বাচন করবেন, সংস্কারটাকে বন্ধ রাখবেন, সেটাও আসলে হবে না। আবার এই দুইটার জন্য বিচার কার্য বন্ধ থাকবে। মানে তিনটার সাথে সাংঘর্ষিক না, বরঞ্চ এই তিনটার সাথে খুবই সংশ্লিষ্ট, পরিপূরক। সুতরাং এটা আমার কাছে কখনোই মনে হয় না যে এটা আসলে ওইটারে সাবসাইড করে বা অপ্রেসড করে। জি, একটু মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ঐক্যমত্যের কমিশন গঠন হয়েছে, এখন মার্চে আবার পরবর্তী ধাপে সরকার বসবে সব রাজনৈতিক দলের সাথে। এই যে কার্যক্রমগুলো কি স্বাভাবিক গতিতে আগাচ্ছে নাকি একটু স্লো মনে হচ্ছে আপনার কাছে? আমি আপনাকে বলি যে আমার মনে হয় না যে এই সরকার যে গোল কি সংস্কার করবেন, ডক্টর ইউনূস যেটা বলেছেন যে তার এবং তার কলিগদের দৃষ্টি স্বচ্ছ না এই বিষয়ে, আমি ওনার এই কথাটার সাথে একমত। তারা কি করতে চান, দৃষ্টিটা স্বচ্ছ না। এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, প্ল্যানটা যদি, পরিকল্পনাটা যদি স্বচ্ছ না হয়, তাহলে এটা দিয়ে কিছু হবে না। তো এখন যেটা হচ্ছে, সরকার ওনাদের যে ছোটোখাটো পিচ্ছি বাচ্চা কলিগ আছে যেগুলি আর কি ছাউপনা, এরা যারা কলিগ হয়েছেন, এদের জন্য একটু সময় দরকার। সংস্কার খুব একটা, আমি আপনি বলি যে যত সময় যাবে সংস্কার বিষয়টি একেবারেই আলোচনাই থাকবে না, আর কয়েকদিন পরে আলোচনাই থাকবে না। তো কেন, মানে আপনারা চান না? আমি আমার আইডিয়া, আই এম 62 ইয়ার্স ওল্ড, আপনারা একটা বড় দল। আমি আপনাকে বলছি, আমার রাজনীতি করার পাশাপাশি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে অ্যাজ অবজারভার, পলিটিক্যাল অবজারভার, রাজনীতির অবজারভার হিসাবে। আমার অবজারভেশনে বলে যে এই সরকার কোনো সংস্কার কিছুই করতে পারবে না, এবং সংস্কারের যেগুলি তার হাতে করার ছিল সেইগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। যেমন ধরুন, আমি আপনি বলতেছি যে যেমন ধরুন অস্ত্র উদ্ধার একটা কাজ, তো এটা সবাইকে দেখে যদি বলতেন যে আমরা অস্ত্র উদ্ধার করতে চাই, আপনারা সবাই সহযোগিতা করবেন, কেউ কি অমত করতো? কেউ অমত করতো না। আচ্ছা, আমরা আসলে কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কারের, একটা ইউনিয়ন গভর্নমেন্ট আছে, ধরুন স্থানীয় সরকার আমরা শক্তিশালী করবো, একটা ইউনিয়ন গভর্নমেন্ট আছে, জেলা গভর্নমেন্ট, উপজেলা গভর্নমেন্ট আছে, আমরা একটা জেলা গভর্নমেন্টের ইউনিফাইড ফরমেশন চাই,
যে সেই ধরনের তো প্রস্তাব আসলে এইগুলি এসেছে, না, না, সেই প্রাতিষ্ঠানিক আপনি সংস্কারের এইগুলো কথাই নিয়ে বলছে। আলোচনা করে এতদিন এক্সিকিউট করে ফেলতে পারতেন। আপনাদের ঐক্যমত্য তো দরকার, সরকার সেটা এবং বলছে। আমি ফয়েজ আহমেদ বলছি একটু, যে এই ঐক্যমত এইগুলো আপনারা যেভাবে চাইলে নিশ্চয়ই সেটি সম্ভব হবে, সরকার সেটাই বলছে। ফয়েজ আহমেদ একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে আসলে $29 মিলিয়ন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক যে গতিশীলতা সেটি আপনি বিরতির আগে এই প্রশ্নটা করছিলেন, তো ডলার পেয়েছে সেটি আসলে জানা গেছে কিনা? তো এখানে যেটা বলতে পারি যে সেটা হচ্ছে যে আগে তো আওয়ামী লীগ সরকার ছিল, তারা হয়তো ভালো বলতে পারবে, তাদেরকে জিজ্ঞেস করা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি তো নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আমার মনে হয় আমি যদি সাংবাদিকতা করতাম এখন এই জিনিসটার জন্য আমি কি করতাম, আমি বাংলাদেশের যে ইউএস এম্বাসি তাদেরকে একটা মেইল করতাম, আমি আসলে জানতে চাইতাম যে তোমাদের প্রেসিডেন্ট যে কথাটা বলেছে এটা আসলে কারা। আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কিন্তু তারা মন্তব্য করতে রাজি হননি, সেটা হচ্ছে বিষয় তারা, আর বাকিটা সাংবাদিকরা ইনভেস্টিগেট করার জায়গা থাকতো একটা। আরেকটা হচ্ছে ভাইয়ের বক্তব্যে আমি উনি প্রফেসর ইউনূসের একটা বিষয় বলেছেন যে সংস্কার বিষয়ে উনি বলেছেন যে দৃষ্টি স্বচ্ছ না, এই জিনিসটা আমি আসলে নিজে পরিষ্কার না। আমার তো মনে হয় যে প্রফেসর ইউনূস জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম যে বৈঠক 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে সেখানে সবগুলি রাজনৈতিক দলের উপস্থিতিতে ওনার দলেরও সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, স্ট্যান্ডিং কমিটির 6জন সদস্য ওখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে যারা বলে দিয়েছেন সংস্কারের ফর্মুলাটা কি হবে, কিভাবে কাজ করতে হবে। ওনাদের যে চাহিদা ছিল যে প্রিন্টেড কপি সংস্কার রিকমেন্ডেশনগুলির, সেই কপিগুলি সব পলিটিক্যাল পার্টিকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তখনই অনুরোধ করা হয়েছে যে আপনারা নিজেদের ফোরামে এটা নিয়ে বসুন, আপনাদের যাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন হয় তাদের সঙ্গে আলোচনা করুন, তারপর আমরা সিদ্ধান্ত নিব আপনারা কোন সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত, কোনটাতে একমত না। সুতরাং আপনি প্রিন্টেড কপি না পাঠাইয়া এদেরকে ডাকছেন কেন? এখন চা খাওয়ার জন্য ডাকছেন, এখন আলোচনার জন্য ডাকছেন, আপনি তো জিনিস পাঠাবেন আগে। এখন ভাইয়ের দল তো বিশাল দল, সবগুলি বড় বড় রাজনৈতিক দলই ছিল সেখানে। এই যে আপনারা যেটা জানেন খুব ভালো করে যে 6টা মূল সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটা কিন্তু ঘোষণা দিয়েই প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। তো সেটা আমার মনে হয় 2025 সালে এসে পলিটিক্যাল পার্টিগুলি সেটা দেখার সুযোগ আছে, তারপরেও যখন ওনারা হার্ড কপি চেয়েছেন সরকারের দিক থেকে কিন্তু ইতিমধ্যে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তা আশা করি সেটা রেসপন্সটা আসবে, একটা বিষয়। আরেকটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে মানে উপদেষ্টা পরিষদ নিয়ে যে মানে যে ল্যাঙ্গুয়েজে বলছেন আর কি, বাচ্চা কাচ্চা বা এই ধরনের তো ভাই তো নিজে ছাত্রনেতা ছিলেন, ওনাদেরকে এখনও আমি মনে করি বহু মানুষ ওনাদেরকে ফলো করে যে ওনাদেরকে দেখে রাজনীতিটা শেখে, সেক্ষেত্রে ওনারাই তাদের কাছে দৃষ্টান্ত হবেন আশা করি, সেটা উনি বিবেচনা করবেন। তা আমার মনে হয় না যে সংস্কার প্রক্রিয়ার কোনো ধরনের, উনি যেটা ওনার ডাউট দিয়ে রাখলেন যে সংস্কার প্রক্রিয়া কিছু হবে না, যদি কিছু না হয় তার জন্য দায়ী থাকবে দেশের রাজনৈতিক দলগুলি। শেষ করতে হচ্ছে, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।